ভেস্তে গেল আজকে নবান্নের বৈঠক। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা ইচ্ছাকৃতভাবে ভেস্তে দেওয়া হলো সরকারের তরফ থেকে। কেন এই কথা বলছি? এই কারণেই বলছি যে সারা পৃথিবী না, মানে এই পরিমণ্ডলের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি বৈঠক হয়। ভেস্তে গেল একটি কারণে, সেটা হচ্ছে ডক্টরদের একটা দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে। যে কথাটা বা যে আলোচনাটা ওখানে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটা এই পরিমণ্ডল, বিশ্ব পরিমণ্ডলের সবাই যাতে দেখতে পায়। আসছি বিস্তারিত আলোচনায়। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আপনারা বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে আমাদের হবেই, কারণ না ভাবলে আমরা পরবর্তী প্রজন্মকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। এবার আসছি বিস্তারিত আলোচনাতে। দেখুন, আমি প্রথমেই একটা আকস্মিকতার কথা বলে রাখি, যেটা আগামী 17 তারিখে ঘটতে যাবে। আজকে টোটাল ব্যাপারটাই এই যে ডাক্তারদের ডেকে নিয়ে যাওয়া, ওখানে সব যাওয়ার পরে তাদের লাইভ স্ট্রিমিং করতে না দেওয়া, এটা একটা সাজানো ঘটনা, একদম টোটালি সাজানো ঘটনা। এবং এই সাজানো ঘটনাটা 17 তারিখে সুপ্রিম কোর্টে ওই কপিল সিব্বল না ডেভিল সিব্বল তার হাতে তুলে দেওয়া হবে, যে দেখো সরকার রাজি ছিল কিন্তু এরা নাটক করলো, এরা গেল না, এরা চায় না যে আলোচনাটা হোক। আজকে মমতা ব্যানার্জির যে কথা সেটা শুনেছেন সবাই? কোনো ভয় ধমকি আছে? নেই। কি বললেন? আমি চেয়ারটা ছেড়ে দিতে চাই, আমি যদি জনস্বার্থে আমি আমার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারি। জুনিয়র ডাক্তার একবারও বলেনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা আইন পরিস্থিতি সুরক্ষা দিতে পারেনি বলে কলকাতা পুলিশের ডিসির পদত্যাগ চেয়েছে। এত অনিয়ম, এত ঘোটালা স্বাস্থ্য ব্যবস্থায়, সেই জন্য স্বাস্থ্য সচিব সহ আরও 3 জনের পদত্যাগ চেয়েছেন। যারা ভিকটিমকে ওইভাবে করেছে, যারা অপরাধী তাদের শাস্তি চেয়েছে, সাজা চেয়েছে। আরও কয়েকটা দাবি তারা রেখেছিল, তার মধ্যে 2টো ওরা অ্যাডিশন করেছিল। সেটা হচ্ছে যে 30 জনের ডেলিগেটস তাদেরকে অ্যালাউ করতে হবে, আর লাইভ স্ট্রিমিং করতে হবে। এটা তো তারা মেল করে জানিয়েছে এবং সবাই জানে, A to Z, আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে যে এই 2টো ওরা চেয়েছে। তাহলে নাটক করতে ডেকে নিয়ে গিয়ে ওখানে কেন করতে হলো? যদি তাকে স্ট্রিমিংটা বন্ধই করার কথা হতো, যে আমি স্ট্রিমিং করতে পারবো না, এটা সাবজুডিস ম্যাটার, কোর্টের ম্যাটার, যেটা বলছেন উনি, আমরা শুনলাম, তাহলে সেটা তাদেরকে ওখানে টেনে নিয়ে গিয়ে এটা তো করা উচিত হলো না। আজকে তিনি বলছেন 3 দিন ধরে আমি বসে আছি, 3 দিনের মধ্যে ডাক্তাররা ওটাকে কন্ডেম করেছে যে 3 দিনের মধ্যে 2 দিন যে মুখ্যমন্ত্রী থাকবে তার কোনো সময়সীমা বা তার কোনো নামই ছিল না। আজকে যখন তার নাম এসছে, সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররা রাজি হয়ে গেছেন। সুতরাং এটা একটা নাটক। মুখ্যমন্ত্রী যেমন সব বিষয়ে নাটক করেন, সেই রকম একটা নাটক। এটা নাটক ছাড়া আর কিচ্ছু না। সাধারণ পাবলিক আর ওনাকে বিশ্বাস করছে না, ওনার দলের লোক বিশ্বাস করছে না, মন্ত্রী, আমলা, কি বলবো ওটাকে, ওই যারা ওনার তাবেদার করে, ইংরাজিতে কি বলে আমি ভুলে গেছি, ওটা এখন বলতে পারছি না, যারা তাবেদারি করে সবাই ব্যুরোক্র্যাটরাও আর কেউ বিশ্বাস করছে না। আপনারা যদি ওই অনুষ্ঠানটার লাইভ সম্প্রচার দেখে থাকেন, তাহলে একটা সময় দেখবেন মুখ্য সচিব যখন বলছিল যে এই লাইভ স্ট্রিমিংটা করা যাবে না, উনি অত্যন্ত মার্জিতভাবে কথা বলছিলেন। কিন্তু পাশে দাঁড়ানো রাজীব কুমারকে দেখেছেন? তার অধ্যত্বটা দেখেননি। ওই বদমাস লোকটা সারদা মামলায় নিজে সিবিআই কেস খাওয়া একটা আসামি, সে কি করলো? একটা মহিলা সাংবাদিকের কোশ্চেনের উত্তরে মহিলা সাংবাদিক কি বলেছিল? মহিলা সাংবাদিক বলেছিল লাইভ স্ট্রিমিং যদি সুপ্রিম কোর্টে হয়, হাইকোর্টে হয়, সেটাও তো সাবজুডিস ম্যাটারের উপরেই হয়, তাহলে
এখানে কেন করা যাবে না, এটা জানতে চাইতেই পারে। আমি একজন লেম্যান, আমি কিছু জানি না। তোমরা যখন সামনে এসছো, তোমরা বিশেষ অজ্ঞ লোক, তাহলে বিশেষজ্ঞ না, বিশেষ অজ্ঞ লোক। তা তোমরা যদি বিশেষজ্ঞ লোক হয়ে থাকো, তাহলে তোমাদের বলতে না কোথায় অসুবিধা? তিনি মাইক ছাড়াই চেঁচিয়ে উঠলেন, করা যাবে না তো, ওটা করা যাবে না, ওটা সাবডিভিট ম্যাটার, আপনাদেরকে বুঝতে হবে। তার অধ্যত্বটা কোথায়? মানে এটা থেকে বুঝতে হবে যে আর স্নায়ু ধরে রাখতে পারছে না, জানে যে এই জায়গায় পতন আমাদের সুনিশ্চিত, আর পতন যখন হবে পাবলিক কিন্তু ছেড়ে কথা বলবে না। আর আজকে কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু পাবলিক আছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র আছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আইএমএ আছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আছে। সুতরাং অত হিম্মত হচ্ছে না, ওই করবো না পর্যন্ত, আরে করে দেখাতে হবে তো। যদি কিছু করতে হয়, গদিটা ছাড়তে হবে না, গদিটাকে ছাড়িয়ে দেবে পাবলিক। সুতরাং যে দাবি, যেটা মনে হয়েছে যে আমার গদি চাই না, পদত্যাগ চাই, পদত্যাগ করতে রাজি, ওটা করে ফেলাটাই মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এখনকার এই বার্নিং সিচুয়েশনে। আমি জানি না, এটা মুখ্যমন্ত্রীর বিষয়, মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন, সেই জন্যই বললাম যে আমারও মনে হয় যে সম্মানজনক, আমি বলেছিলাম যে সম্মানজনকভাবে সরে যাওয়া ভালো, সেটাই আমরা আশা করব। কিন্তু কোনো কারণবশত যদি এমন সিচুয়েশান তৈরি হয়ে যায় যে সেটাই মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা সম্মানজনক না হয়, তাহলে খারাপ লাগবে। আরেকটা কথা বলি, এই যে করা হলো যে দেখো আমরা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের আমরা কিন্তু রাজি ছিলাম। আরে তোরা যদি রাজি থাকিস তাহলে কেন এরা যখন বাসে উঠে রওনা দিল তার আগে জানালি না কেন? তার আগে জানালি না কেন যে এইটা করা যাবে না, কিন্তু ভাই লাইভ স্ট্রিমিং হবে না, তোমরা আসলে আসো, না আসলে না আসো। আসলে এই যে 30টা ছেলে যখন মুখ্যমন্ত্রীর সামনে বসে প্রশ্নগুলি করবে, প্রশ্ন তো হলো 5টাই, ওরা তো 5টা দাবি ছাড়া একটাও দাবি যায়নি। তাহলে 5টা দাবি যখন এই 30 জন মিলে মুখ্যমন্ত্রীর দিকে একদম গুলি ছুঁড়ে দিবে, কামানের গোলার মতো শব্দ যাবে, সেটার তো রিপ্লাই দিতে পারবে না, কারণ এরা তো ভিতরের খবর সব নিয়ে যেয়ে এখানে হাজির করবে। তাতে তো তখন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীও দায়বদ্ধ হবে। পাবলিক দেখবে যে উত্তর দিতে পারছে না, ফেঁসে যাচ্ছে, কেঁদেও ফেলতে পারে। কারণ মেয়েরা তো একটুতেই চোখের জল ফেলে দেয়, সহানুভূতিটা কেড়ে নেয়, আর সবাই জানেন সেটা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কেঁদেও ফেলতে পারে। এই যেমন বলে ফেললো, থ্রেটও দিচ্ছে, আমি এটা করতে পারতাম, এসমা আমার হাতে আছে, আমি করিনি। আরে করিনি না আজ পর্যন্ত দেখান তো একটা কাজ উইদাউট থ্রেটে উনি করেছেন। প্রত্যেককে কথায় কথায় থ্রেটের রাজনীতি করে, থ্রেট দিয়ে, থ্রেট কালচারে ওয়েস্ট বেঙ্গল নিয়ে তার প্রত্যেকটা পার্টি কর্মী থ্রেটের কালচারে চলে। বড় বড় কথা এইসব করে রাজনীতি হবে না। বাংলার মানুষ চাচ্ছেই না আপনি পদে থাকুন, আপনি যেটা মনে ভাবটা প্রকাশ করেছেন ওটা করে ফেলুন, পদত্যাগটা করে ফেলুন। আর এই জুনিয়র ডাক্তাররা কিন্তু কোনোদিনও বলেনি যে আপনার পদত্যাগ চাই, তারা কোনোদিনও বলেনি আপনার চেয়ারটা দখল করবে। এই বাচ্চা ছেলেমেয়েগুলি হতে পারে বাচ্চা, কিন্তু এরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আর আপনার হয়ে গেছে অনেকটাই বয়স, যেটা বললাম যে বয়স হয়ে গেলে একটু মতিভ্রম হয়ে যায়, তো এদের চালাকির সঙ্গে কিন্তু পারাটা মুশকিল আছে। এরা কিন্তু আইনটা বোঝে, আগেকার মতো ধমকি চমকি দিয়ে ম্যাডাম কাজ করানো কিন্তু মুশকিল, সেটা বুঝতে হবে আপনাকে। আর আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু জনমানসে আপনার যে ছবি সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই খারাপ হয়ে গেছে। আর যেটুকু আছে সেটুকু কিন্তু আর টেকানো মুশকিল হয়ে যাবে। এরা এই জুনিয়র ডাক্তাররা একটাই কথা বলছে যে আমাদের দাবি 5টা, ভালো করে বুঝতে হবে। আজকে 7,500 মাত্র জুনিয়র ডাক্তার, আপনি বলছেন 27 জন মারা গেছে, 7 লক্ষ লোক ট্রিটমেন্ট পায়নি। এটা তো আপনার যে করুণ স্বাস্থ্য দশা সেটাই প্রকাশ করছেন। 7,500 লোক 7,500 জুনিয়র ডাক্তার কি আপনার এই পিএইচই, স্টেট হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, ব্লক হসপিটালগুলিতে থাকে জুনিয়র ডাক্তাররা? থাকে না তো। এই সব কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে, কাঁদতে হবে তখন। এই কথাগুলি কিন্তু জুনিয়র ডাক্তারদের উকিলরাও কিন্তু নিয়ে গেত। এই তথ্যটা যেটা আজকে দিয়েছেন
সেই তথ্যটা আপনি যেমন বলছেন না যে ফেক নিউজ ছড়াবেন না, ফেক নিউজ করবেন না, এই তথ্যগুলি কিন্তু সুপ্রিম কোর্টে এরাই নিয়ে যাবে, এই জুনিয়র ডাক্তারদের উকিলরাই কিন্তু প্লেস করবে। তখন আপনিই কিন্তু ফেক হয়ে যাবেন, কারণ প্রমাণ দিতে পারবেন না যে 7 লক্ষ লোক। কি করে আপনি নির্ধারণ করলেন যে এই 32 দিনে 7 লক্ষ লোক ফিরে গেছে? যারা যারা গিয়েছে, যারা রেকর্ড করেছে, টিকিট করেছে, তারা তো টিকিট স্বাস্থ্য পরিষেবা নিয়েছে, কিন্তু আউটডোরে গেছে, ফিরে গেছে, তার হিসাবটা আপনি কোথা থেকে পেলেন? ডাক্তার দেখায়নি, এইটা কোথা থেকে আসলো? একটু ভাবুন কথা বলার আগে। এখন এদের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। এরা অত্যন্ত ইন্টেলেকচুয়াল, অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া এক একজন স্টুডেন্ট, মানে পড়ুয়া ডক্টর। তো এদের সঙ্গে কিন্তু ওইভাবে আমলাদের যেমন করে তাদের স্বার্থে ব্যবহার করেন, তারাও বোঝে না যে হ্যাঁ আমি এই জায়গাটা এইটা বেনিফিট পাবো, তার ঠিক আছে চলো এটা করে দিই। এই মেয়েটার ক্ষেত্রেও যেটা হয়েছে আর কি, ডিসি যেটা করেছে যে করে দিয়েছে, এখন তো সেও হাত কামড়াচ্ছে হয়তো, কারণ তার বাড়িতেও তো বউ বাচ্চা আছে। আপনার মতো মানসিকতা নিয়ে তো তারা চলে না। তারা তো তার স্বামীকে জিজ্ঞেস করবে যে এটা তুমি কি করলে, কারণ তারা বুঝতে পারছে, তারা সাধারণ মানুষের পালস বুঝতে পারছে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। পরিস্থিতিটা কিন্তু কোনো মতেই আপনার ফেভারে নেই ম্যাডাম। আমি এই জন্য আবার বলছি যে নমনীয়তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ওদের 5টা দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন এবং মেনে নিন। তার জন্য যদি আপনার ভাবমূর্তি উঁচুই হবে, নিচু হবে না। ওদের 5টা দাবি মেনে নিলে হয়তো আপনার অনেককেই বলি দিতে হবে, কিন্তু তবুও আপনার ভাবমূর্তিটা উচ্চ হবে, বলবে যে না আমাদের সিএম ঠিকঠাক কাজ করলো, আমাদের দাবিটা মেনে নিল। আপনি আজকে বলছেন প্রকাশ্যে যে আমি আজকে শোক প্রস্তাব করতাম এই 30 জন ছেলের সামনে। কি লজ্জাস্কর কথা আপনি বলছেন। আরে আপনি বলুন না যে আগামী শনিবারের দিন আমরা 2 মিনিট, 11টা থেকে 11টা 2 মিনিট, বা সকাল 6টা থেকে 6টা 2 মিনিট আমরা নীরবতা পালন করব। আপনার কথা সারা পশ্চিমবঙ্গ পালন করবে। আপনি আজকে বলছেন যে আমি করতাম। তো এই ধরনের ফেক কথা, আপনি যেমন বলেন ফেক, তো এই ধরনের ফেক কথা বলে আপনার পজিশানটা জনমানসে কিন্তু সমানে ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এই যে ডিটোরিয়েশনটা কিন্তু আপনি ঠেকাতে পারছেন না। আপনি যাচ্ছেন একটা নিয়ে, মোটো নিয়ে, হ্যাঁ, কিন্তু আপনি ফেইলিওরে ফিরে আসছেন। এইটা আপনাকে ভাবাচ্ছে না? আপনাকে এখন আপনার যা অবস্থা, তাতে একজন একেবারে ইম্যাচিওর সিএম। আপনি সিএমের সিটটার জন্য যে যোগ্যতাটা দরকার, এই থ্রেট রাজনীতি, ভয়ের রাজনীতির লোককে দেখিয়ে লুট তরাজ করে, এই রাজনীতির জন্য কিন্তু সিএমের ওই সিটটা নয়। কিন্তু এইটাকে আপনি কন্ট্রোল করতে পারেননি। তার দায়বদ্ধতা আপনারই নিতে হবে, এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আজকে মানুষ ওপেন ফোরামে চলে এসছে, সবাই বলছে। আপনি যে কোনো একটা, আপনাকে ছোট্ট কথা বলি, আপনি যে কোনো একটা খুলুন, টিভি চ্যানেল খুলুন, দেখুন কি মন্তব্য যাচ্ছে নিচ দিয়ে। দেখুন সাধারণ পাবলিকের মন্তব্যগুলি পড়ুন, ওই কমেন্টসগুলি পড়ুন। তারপরেও যদি বিবেচনা না করেন ম্যাডাম, তবে কিন্তু এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আগামী দিনে আন্দোলন কিন্তু বৃহত্তর হবে। সিনিয়র ডাক্তাররাও কিন্তু জুড়ে গেছে, আইএমএ জুড়ে আছে, মেডিকেল অ্যাসোসিয়েশন জুড়ে আছে, কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। সারা পৃথিবী জুড়ে আন্দোলনটা কিন্তু হয়েছে, এটা মাথায় রাখতে হবে, যে আন্দোলনটা আপনিও করেননি। আমি আপনারই একটা তারিখের কথা উল্লেখ করে আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই। 17 জুন 2019 আপনি কি বলেছিলেন যখন ওই পরিবহন ডক্টরটার সঙ্গে যখন ওপেন ফোরামে বসেছিলেন, ওই লাইভ স্ট্রিমিং হচ্ছিল, যে আমি স্বচ্ছতা চাই, সেই জন্য লাইভ স্ট্রিমিং করলাম, আর লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজন আছে। তাহলে আজকে লাইভ স্ট্রিমিং হলো না কেন? ডাক্তাররা কিন্তু দায়বদ্ধ নয়, এটা মাথায় রাখবেন। কারণ ডাক্তাররা কি, এই সাধারণ পাবলিক কিন্তু ডাক্তারদের সঙ্গে, আপনার সঙ্গে নেই। সুতরাং যদি আপনাকে দোষী করে, তাহলে এই পাবলিক আপনাকেই দোষী করবে। কাউকে যদি দোষী করে, আপনাকেই দোষী করবে, কারণ আপনার চালাকিটা সবাই বুঝে গেছে, সবাই জানে।
এবং এটা যে আপনি সুপ্রিম কোর্টে ব্যবহার করতে যাবেন সেটাও কিন্তু ডাক্তাররা জানে। এবং এটা রিফ্লেক্ট কিন্তু ওই 17 তারিখে যদি আপনার উকিল কোনো রকমে বলে বসে মিস্টার ডেভিল সিব্বাল, পরিণতিটা কিন্তু ভালো হবে না, সেটা আপনি ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নিন যে এই পরিণতি, এইটা করতে গেলে, এই চালাকিটা করতে গেলে কিন্তু হবে যে আমি তো ছিলাম 3 দিন, আপনাকে এখন 3 দিন কেন, সাধারণ পাবলিক এখনও 30 দিন 3 মাসও অপেক্ষা করিয়ে দেবে, এরকম পরিস্থিতিতে চলে গেছে। আপনি বুঝুন, আপনার যে পজিশান সেই পজিশানটা বুঝুন। আপনাকে পাত্তাই দিচ্ছে না, জুনিয়র ডাক্তাররাও পাত্তা দিল না, ওরা গেল, কিন্তু ওদের অনর, ওরা অনর যে লাইভ স্ট্রিমিং করতেই হবে। মিথ্যাবাজি, ধাপ্পাবাজি, ধোকা দেওয়া, পরে ওই এডিট করা ভিডিও, আরে আপনি তো ভিডিও করবেন বলছেন, তাহলে ভিডিওটা যদি ওদেরকে দিয়ে দেন তাহলে তো পাবলিক হয়ে গেল, তাহলে সেইটা না করে ওরা যেটা চাইছিল সেটা করলেই তো ভালো হতো। কিন্তু আসল মোটো তো তা ছিল না, মোটোটা ছিল ভেস্তে দেওয়া। ওদের সঙ্গে তো বসবেনই না, ওদের কি তীর কামানের যে গুলি ওরা 30 জন ছুড়বে সেটা নেওয়ার মতো ক্ষমতা আপনার হয়তো ছিল না। যাই হোক, আমি আবারও বলবো, সহানুভূতির সঙ্গে ডাক্তারদের এই বিয়েটা বিবেচনা করুন, ওদের 5টা দাবিকে সুচারুরূপে মানার চেষ্টা করুন। এবং পুলিশ কমিশনারকে যেমন বলেছিল ডিসি, আপনি কালকেও এর আগের দিনও বললেন যে ডিসি এসে আমাকে বলল আমি পদত্যাগ করতে চাই, আমি বললাম না আর কয়েকদিন পরে। আজকে বললেন আমি পদত্যাগ করতে চাই, আমি এই সিট ছেড়ে দিতে চাই, আমার কোনো প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর সিট, ছেড়ে দিন। কারণ আপনার এগেনস্টেও তো অনেক উঠেছে, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমিও বলেছি। কারণ আপনি একটা ইনকম্পিটেন্ট সিএম, 100টা নয়, 1000টা নয়, লাখটা নয়, কোটিটা লোক বলবে, কোটি কোটি লোক বলবে আপনার এগেনস্টে যে আপনি একটা ইনকম্পিটেন্ট সিএম। আপনি নিজের চালাকিতে ধরা পড়ে যান, এই বোকা চালাক বলে একটা কথা আছে না, তো সেই অবস্থা হয়ে যায়। তো এখনও হয়তো আর সুযোগ নেই, হাতছাড়া হয়ে গেছে, কিন্তু আমি বলবো যে চেষ্টা করে দেখতে দোষটা কি। একজনের কাছে বা একটা লোক, আপনি বললেন যে ওরা সবাই নয়, কয়েকজন আছে, 2-3 জন আছে, তারা বসতে চায় না, কিন্তু তার তো কন্ডেম করলো ওরা বলল যে আমাদের সঙ্গে যারা আছে আমরা ইউনাইটেডলি আনঅ্যানিমাসলি আমরা ডিসিশান নিই এবং সেটাই সবাই মিলে করি, আমাদের কোনো দল নেই, কোনো রাজনৈতিক যোগ নেই, রাজনীতির সঙ্গে আমরা কেউ যুক্ত না, আমরা জুনিয়র ডাক্তার হিসেবে থাকি। কন্ডেম করে দিল, আপনার কথাটাকে গুরুত্বই দিল না, আপনার কথাটাকে ফালতু কথা বলে দিল, হ্যাঁ, এরকম একটা ব্যাপার হলো। এবার আপনি তার পক্ষান্তরে কিছু বলুন, তবে না বুঝবো যে হ্যাঁ আপনি ঠিক, ওরা ভুল। এখন ওরা তো আপনাকে ভুল করে দিল যে এটার সঙ্গে নেই, আর আপনি কি করে ওই সভায় বসে বসে করলেন, ওরা তো সেটাও চ্যালেঞ্জ করলো যে মুখ্যমন্ত্রী জানলো কী করে, এটা তো তার মন গড়া কথা, বললো তো। তো সুতরাং এইসবকে কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে নিচ্ছে না। প্রত্যেকটা টিভি চ্যানেলের আসরগুলি দেখুন, সবাই আপনার এগেনস্টে। তো ম্যাডাম, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করি প্রতিদিনের এই সারাদিনের ঘটনার জিসটা মানুষের সামনে তুলে ধরার। তবে আজকে যেটা মনে হলো এটা একদম সাজানো ঘটনা ছিল। ওরা এই দাবিটা, এই যে লাইভ স্ট্রিমিং করতে হবে আর 30 জনকে নিতে হবে, আপনি বললেন 30 জনকে নিয়ে নেব, যোগদান করতে দেবো, তাদের ডেলিগেট সংখ্যা 30 জন, আর লাইভ স্ট্রিমিংটা ওদেরকে ডেকে নিয়ে গিয়ে ওখানে না বলে এখানে বলে দিলে এরা যেত না, গল্প শেষ। তো লোকে তো এটা সন্দেহ চোখে দেখছে, চক্রান্ত মনে করছে যে আপনি ওখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তারপরে ওদেরকে ছবি তুললেন। আচ্ছা, আরেকটা জিনিস বলুন তো ম্যাডাম, এই যে সভাটা তো তৈরি হয়নি, সভাটা তো শুরু হয়নি, সভা শুরুর আগে আপনি এবং চন্দ্রিমা ভট্টাচার্য যে ভিতরের মধ্যে বসে আছেন এবং গোটা ঘরটা দেখাচ্ছেন, এটা এই ছবিটা কি করে বাইরে লিক হয়ে গেল? এটা তো কোনো সংবাদ মাধ্যমের ছবি নয়, এটা তো আপনার সরকারের ছবি, সরকারের ভিডিও ছবি, এটা বাইরে লিক হয়ে গেল। কেন লিক হয়ে গেল ম্যাডাম? কেন লিক হয়ে গেল? কে লিক করলো? খুঁজুন। এটাতে কিন্তু আপনার ভালো হয়নি, এটাতে কিন্তু মানুষ চক্রান্তের গন্ধ পাচ্ছে।
এই যে ছবিটা বাইরে বার করে দিলেন, এটাতে মানুষ চক্রান্তের গন্ধ পাচ্ছে যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি বসে আছেন। আরে আপনি মুখ্যমন্ত্রী, আপনি যদি বাইরে বেরিয়ে সত্যি কথাটা বলেন না যে আমি 2 ঘন্টা ধরে বসেছিলাম, মানুষ মানবে, সেটা মানুষ মানবে। কিন্তু আপনাকে বিশ্বাসই করছে না এখন, সেজন্য মানছে না, সেজন্য লাইভ স্ট্রিমিং চাই। আর আপনিও বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং সত্যটাকে তুলে আনে, আমি তো রেফারেন্স দিলাম 17/6/2019 আপনি বলেছিলেন। আর আরেকটা কথাও আপনাকে আমি বলি, আমার যতটুকু আমি বলেছি, আমি আইনের ছাত্র না, আইন সম্বন্ধে পড়াশোনা করিনি, কিন্তু আইন সম্বন্ধে আমি জানি এবং লোককে সেটা জানি হচ্ছে শুধু সাধারণ পাবলিককে জানানোর জন্য। সুপ্রিম কোর্টের কোনো অর্ডার, সুপ্রিম কোর্ট কেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোনো জায়গাতেই লেখা নেই যে কোনো লাইভ স্ট্রিমিং করা যাবে না। কোনো সরকারি ঘটনা, সরকারি কোনো সেমিনার বলুন, সরকারি কোনো উৎসব বলুন, সরকারি কোনো সভা বলুন, সমিতি বলুন, তার যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা কোনো জায়গাতেই সংবিধানে উল্লেখ নেই, বা সুপ্রিম কোর্টেরও কোনো অর্ডার নেই, বা হাইকোর্টেরও কোনো অর্ডার নেই। সুতরাং সাবজুডিস ম্যাটার বলে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া, মানুষের এটাকে ঘুরিয়ে দেওয়া, এটা এখন আর মনে হয় মানুষ নিচ্ছে না ম্যাডাম। সেই জন্যেই এটাও একটা চক্রান্ত বলেই মনে হচ্ছে যে আপনি ওই সাবজুডিস ম্যাটারটা বললেন। তো যাই হোক, এটা খুব একটা যে কার্যকরী হবে যে নাটকটা আজকে হলো, সেটা ডাক্তারদের ফেভারেই চলে গেল, ডাক্তাররাই জিতে গেল। স্নায়ুর যুদ্ধে ডাক্তারদের জিত হলো, সরকারের কিন্তু হার হলো। আর সরকার এইটাকে ইস্যু করে যদি সুপ্রিম কোর্টে যায়, সেখানেও মুখ পুড়বে, চড়থাপ্পড় খাবে সুপ্রিম কোর্টের উকিল এই জাজদের, সেটাও সরকারের পক্ষে যাবে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।